জমজমাট জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন আওয়ামী লীগ সহ মহাজোট প্রার্থীরা। ক্ষমতাসীন সরকারের দীর্ঘমেয়াদী উন্নয়ন ও অগ্রগতির চিত্র তুলে ধরে জনসমর্থন আদায়ের চেষ্টা করছেন তারা। মুক্তিযুদ্ধের পক্ষের প্রতীক নৌকা উল্লেখ করে নৌকায় ভোট চান প্রার্থী ও সমর্থকরা। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রচারণার ব্যাপকতা। শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে সমর্থকদের নিয়ে এলাকাবাসীর সমর্থন আদায়ে বেরিয়ে পড়েন আওয়ামী লীগ সহ মহাজোটের প্রার্থীরা। সাভারে হেমায়েতপুর বাস স্ট্যান্ডে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রচারণায় অংশ নেন ঢাকা ২ আসনের আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম। ঢাকা ১৩ আসনের প্রার্থী সাদেক খান গণসংযোগ চালান মোহাম্মদপুর এলাকায়। এছাড়া ঢাকা ১৪ আসনে নৌকায় ভোট চেয়ে প্রচারণা চালান দলীয় প্রার্থী আসলামুল হক। তার আত্মীয় হিসেবে আমাকে তারা ভোট দিয়ে আবারও নির্বাচিত করে তাদের পাশে রাখবার সচেষ্ট থাকবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। ঢাকার বাইরেও জমজমাট প্রচারণা। ভোলা ১ আসনে গণসংযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী তোফায়েল আহমেদ। ডক্টর কামাল বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে হাত মিলিয়েছে উল্লেখ করে ব্যালট যুদ্ধে জনগণকে নৌকার পক্ষে থাকার আহ্বান জানান তিনি এখন স্বাধীনতা বিরোধীদের সাথে হাত মিলিয়েছেন, বঙ্গবন্ধুর খুনিদের সাথে হাত মিলিয়েছেন, ২১ গ্রেনেড হামলার সাথে যারা জড়িত তাদের সাথে হাত মিলিয়েছেন। সুতরাং মানুষ তাকে ঘৃণা করতে শুরু করেছে। ময়মনসিংহ ৪ আসনে গণসংযোগ করে সব ভেদাভেদ ভুলে মহাজোটকে বিজয়ী করার আহ্বান জানান মহাজোট প্রার্থী রওশন এরশাদ। কিশোরগঞ্জ ৬ আসনে উৎসাহ উদ্দীপনায় আওয়ামী লীগের গণসংযোগ করেন নাজমুল হাসান পাপন। এছাড়াও ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে নৌকার প্রার্থী ওবায়দুল মুক্তাদির চৌধুরী। মানুষের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি এবং এই সাড়া আমি মনে করি ৩০ তারিখে আমাদেরকে নতুন বিজয় অর্জন করতে নির্বাচন করব এবং একসাথে সমন্বয় করে মাঠে ঘাটে সবখানে চলব। এছাড়া রাজশাহী ১ আসনে সকাল থেকে ব্যবসা বাণিজ্য সহ সার্বিক উন্নয়নে কাজ করতে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন ওমর ফারুক চৌধুরী। এদিকে চট্টগ্রাম ১০ আসনে নৌকার পক্ষে ভোট চেয়ে জোর প্রচারণা চালান আওয়ামী লীগ প্রার্থী আফসারুল আমিন। সকল স্তরের নেতাকর্মীদেরকে আমরা চেষ্টা করেছি একটা শৃঙ্খলার মধ্যে রাখার জন্য, মানুষ যাতে অতিষ্ঠ না হয়। এছাড়াও সারা দেশে নির্বাচনী পোস্টার, ব্যানার আর স্লোগানে নৌকার পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালান আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থীরা। মৌসুমী মৌ, সময় সংবাদ। নির্বাচনী প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে সাভারের হেমায়েতপুরে আছেন এহসানুল হক শাওন, রাজধানীর মিরপুরে আছেন রিপোর্টার সেলিয়া সুলতান এবং বাসাবো এলাকায় আছেন মাহমুদ রাকিব। প্রথমেই যাচ্ছি শাওনের কাছে। শাওন, আপনাদের এই এলাকার যেমন উন্নতি হয়েছে, আমি ২০০৮ সালে নির্বাচনের সময় যখন এসেছি, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিন্তু এখন ভোটের মাঠ অনেকটাই কিন্তু উত্তাপ। তো আমরা সকাল থেকেই কিন্তু ঢাকা ২ আসনেও দেখছি যে ভোটের মাঠের যে একটা প্রার্থীদের প্রচারণার যে একটা উত্তাপ, সেটা কিন্তু সকাল থেকেই আমরা দেখছি। তো আমি সকাল থেকেই সঙ্গে রয়েছি ঢাকা ২ আসনে যে আওয়ামী লীগ মনোনীত যিনি প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম, তো তার সঙ্গে আমি সকাল থেকে রয়েছি। তো এখানে এর আগে আমি কয়েকটি জায়গায়, বর্তমানে আমি রয়েছি সাভার হেমায়েতপুর বাস স্ট্যান্ডে। এখানে তিনি জনসভা করছেন। সেই জনসভায় দেখছেন আপনারা যে অনেক লোকজন রয়েছেন। তো এর আগে তিনি দুপুরে ১২টা থেকে এখানে হেমায়েতপুরে তিনি জনসংযোগ শুরু করেন। প্রথমে একটি ছোট পথসভা দিয়ে তিনি শুরু করেন, তারপর তিনি লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কিন্তু তাদের যে ভোটের যে একটা তার ভোট দেওয়ার যে একটা কামনা, সেটা কিন্তু তাদের কাছে তিনি কথা বলেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। আপনারা দেখছেন যে বর্তমানে তিনি জনসভায়, হেমায়েতপুরের যে বাস স্ট্যান্ডের যে জনসভা, সেই জনসভায় তিনি কথা বলছেন তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এবং তার যে সমর্থকদের সঙ্গে নিয়ে কিন্তু তিনি কথা বলছেন। এখানে অনেক মানুষ এসেছেন যারা তার জনসভায় জড়ো হয়েছেন, যারা সাধারণ মানুষ। তো আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে 7 জন প্রার্থী কিন্তু এখানে এবার তিনজন সৎ রাষ্ট্রনায়কের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবস্থান দ্বিতীয়। অপরদিকে আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, তিনি আজকে দুর্নীতির দায়ে
আজকে কারাগারে, এতিমদের টাকা আত্মসাৎ করা যায় তিনি আজকে কারাগারে। মাননীয় প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সকল ক্ষেত্রে আজকে আমি উন্নয়নের দিকে যাচ্ছি। আজকে বাংলাদেশের আপনারা স্বীকার করতে আপনারা বাধ্য যে বাংলাদেশের 10 বছর আগে যে অবস্থা ছিল আজকে সেই অবস্থা নাই। সামাজিক আজকে সকল ক্ষেত্রে, আজকে সমাজের ব্যবস্থার ক্ষেত্রে, আজকে আর্থিক অবস্থার ক্ষেত্রে, উন্নয়নের সড়ক যোগাযোগের ক্ষেত্রে বলেন, বিদ্যুতের ক্ষেত্রে বলেন, কৃষি, খাদ্য, সকল ক্ষেত্রে বাংলাদেশে আজকে উন্নয়ন হয়েছে। মানুষ আজকে কেউ না খেয়ে নাই, মানুষের উপার্জন বেড়েছে, আয় বেড়েছে। আজকে শিশু মৃত্যুর হার কমেছে, মাতৃমৃত্যুর হার কমেছে, মানুষের গড় আয়ু বেড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলেই আজকে দেশের এত সমৃদ্ধি, মানুষের কোনো অভাব নাই, মানুষের মধ্যে কোনো হাওতাস নেই। নির্বাচন 30শে ডিসেম্বর, নির্বাচনকে সামনে রেখে অনেকেই নির্বাচন কমিশনকে বিতর্ক করার চেষ্টা করছেন, নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছেন, আজকে বিভিন্ন হুমকি দিচ্ছেন। নির্বাচনের দিন কেন্দ্র পাহারা দেওয়ার নামে, কেন্দ্র রক্ষার নামে একটা অরাজকতা সৃষ্টির পায়তারা করছেন। আমরা এই বিজয়ের মাসে আপনাদেরকে বলতে চাই, বিজয়ের মাস আমাদের মুক্তিযোদ্ধাদের, বিজয়ের মাস জনতার। এই মাসে আমরা যেমনিভাবে 71 সালে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে 9 মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল, আজকে তেমনিভাবে 2018 সালের এই বিজয়ের মাসে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্যে এই বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, আজকে বিদেশি শক্তির সাথে ষড়যন্ত্র করে, আইএসআইয়ের সাথে যারা বৈঠক করে, যারা লন্ডনে বসে তারেক রহমান যেভাবে আইএসআইয়ের সাথে বৈঠক করছেন, বাংলাদেশের বিএনপির নেতৃবৃন্দ যেভাবে পাকিস্তান দূতাবাসের সাথে বৈঠক করছেন, তারা জনগণের প্রতি তাদের কোনো আস্থা নাই, তাদের আস্থা বিদেশের উপর, এবং জনগণকে বাদ দিয়ে তারা বিদেশের সাথে আজকে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তাই বন্ধুরা আমার, আসুন এই নির্বাচন একটা আমাদের জন্য, মুক্তিযোদ্ধাদের জন্য, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের জন্য, উন্নয়নের পক্ষের মানুষের জন্য একটা পরীক্ষা, অগ্নি পরীক্ষা। আমরা বাংলাদেশের উন্নয়ন চাই না আবার পেছনের দিকে যেতে চাই? আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে, মুক্তিযুদ্ধের মূল্যবোধকে রক্ষা করতে চাই না আবার সাম্প্রদায়িক বাংলাদেশ বানাতে চাই? আমরা আবার এই 71-এর ঘাতকদের, যারা 71-এর ঘাতকদের হাতে গাড়িতে পতাকা তুলে দিয়েছিল, সেই তাদের উত্তরসূরিদের নির্বাচিত করতে চাই না মুক্তিযুদ্ধের প্রতিনিধিদের, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে নির্বাচিত করতে চাই? তার জন্য আগামী 30শে ডিসেম্বর নির্বাচনে আমাদেরকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। বন্ধুরা আমার, একটা কথা কেবলমাত্র বলতে চাই, আজকে আমাদের মধ্যে, মুক্তিযোদ্ধাদের মধ্যেও অনেকে আজকে পদ ও পদবীর লোভে, কিছু বিভ্রান্ত লোক, কিছু বন্ডচোরা আজকে বিএনপির সাথে, জামাতের সাথে আজকে গাঁটছড়া বেঁধেছে। এরা পদ ও পদবীর লোভে তাদের সাথে গাঁটছড়া বেঁধেছে। এদের কোনো আইডেন্টিটি নাই, এরা আজকে পথভ্রষ্ট। এই পথভ্রষ্টদের আমাদের আগামী দিনে তাদেরকেও সমুচিত জবাব দিতে হবে। বন্ধুরা আমার, আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না, আমি কেবলমাত্র বলতে চাই, আমার ভোট আমি দেবো, এই স্লোগান দিলে চলবে না। আমাদের স্লোগান হওয়া উচিত, আমার ভোট আমি দেবো, আমরা উন্নয়নের পক্ষে আমি ভোট দেব। আমার ভোট আমি দেবো মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের মূল্যবোধকে পক্ষে আমি ভোট দেব। আমার ভোট আমি দেবো অসাম্প্রদায়িক বাংলাদেশকে যারা বিশ্বাস করে, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা কাজ করছে, তাদেরকে আমি ভোট দেব। আমার ভোট আমি দেব জঙ্গিবাদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, যেই নেত্রী আজকে লড়াই করছেন, মাদকের বিরুদ্ধে যারা সংগ্রাম করছে, যারা আমরা সংগ্রাম করছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, তাদের পক্ষে আমি ভোট দেব, জঙ্গিবাদের বিরুদ্ধে আমি ভোট দেব। এই হওয়া উচিত আজকের স্লোগান। আমরা বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ চাই, আমরা একটা সুস্থ নির্বাচন চাই, সুস্থ পরিবেশ চাই, রাজনৈতিক পরিবেশ চাই। যারা এই সুস্থ রাজনৈতিক পরিবেশকে নস্যাৎ করার চেষ্টা করে, যারা অসুস্থ রাজনীতি করে এবং দেশে যারা হানাহানির সৃষ্টি করতে চায়, সাম্প্রদায়িক বীজ বাষ্প ছড়াতে চায়, আবার আগুন সন্ত্রাস করতে চায়, মানুষকে জিম্মি করতে চায়, মানুষের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে যারা আজকে সন্ত্রাস করে, মানুষকে সাধারণ মানুষের বিরুদ্ধে তারা সন্ত্রাসীদের উস্কে দেয়, জঙ্গিবাদকে উস্কে দেয়, তাদের বিরুদ্ধে
আমাদের ব্যালটের মাধ্যমে তাদের বিরুদ্ধে জবাব দিতে হবে। বন্ধুরা আমার, আমি কথা বাড়াতে চাই না, আসুন এই বিজয়ের মাসে আমাদের বিজয় অবশ্যম্ভাবী। এই বিজয়ের মাসে আমরা নৌকার পক্ষে, আমরা জাতির জনক বঙ্গবন্ধুর নৌকা, মৌলানা ভাসানীর নৌকা, হোসেন শহীদ সরওয়ার্দীর নৌকা, ৭১-এর মুক্তিযুদ্ধের প্রতীক এই নৌকা। এই নৌকার বিজয় অসম্ভব। বিজয়ের মাসে কোনো অবস্থাতেই ওই রাজাকারদের বিজয় হবে না, মুক্তিযোদ্ধাদের বিজয় হবে এবং মুক্তিযোদ্ধাদের জয় লাভ করবে। দাসরুম মিনাল্লাহে ও ফাতুন করিম। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। যে দর্শক, আপনারা শুনছিলেন যে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম হেমায়তপুরের বাস স্ট্যান্ডে তিনি বক্তব্য রাখছিলেন তার জনসভায়, এলাকার নির্বাচনী এলাকার জনসভায়। তিনি যে শেখ হাসিনা সরকারের যে উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বিগত 10 বছরে যে শেখ হাসিনা সরকার যে উন্নয়নমূলক কর্মকাণ্ড যেগুলি উন্নয়ন করেছেন সেই উন্নয়নগুলো কিন্তু তুলে ধরেছেন তার এলাকার নির্বাচনী এলাকার ভোটারদের মাঝে। তো দর্শক, এই ছিল এখানকার সবশেষ আমার কাছে। এখন আমি চলে যাব মিরপুর এলাকায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সেলিয়া। তো চলে যাব সেলিয়ার কাছে। সেলিয়া, এই মুহূর্তে আমরা আছি ঢাকা 15 আসনে এবং সে 15 আসনে কিছুক্ষণ আগেই কিন্তু নৌকা প্রতীক নিয়ে হচ্ছে এখানে কামাল আহমেদ মজুমদার তিনি কিন্তু প্রচারণায় অংশ নিয়েছেন। এই মুহূর্তে যদি আমরা এই এলাকার পরিস্থিতি দেখাতে চাই তাহলে আপনাদেরকে বলতেই পারি যে আমরা কিন্তু এই 15 আসনে এই জাতীয় প্রার্থীর আর একজন প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে তিনি কিন্তু প্রচারণায় অংশ নিচ্ছেন এবং সাধারণ মানুষের কাছে আসলে ভোট চাইছেন। সাধারণ মানুষও কিন্তু তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে প্রার্থীদের কাছে, ভোট প্রার্থনায় যারা আসছেন তাদের কাছে তাদের কথা যেমন শুনছেন, তাদের দাবি দাওয়া যেগুলো আছে সেগুলোও কিন্তু শুনছেন। একইভাবে কিন্তু তাদেরকে আমরা দেখতে পেয়েছি যে তারা আশ্বাস দিচ্ছেন যে সাধারণ মানুষের যে প্রয়োজন, যে দুর্ভোগগুলো রয়েছে এই আসনে সেই দুর্ভোগগুলো আসলে যত সম্ভব আসলে সমাধান করার চেষ্টা করবেন বলে তারা জানাচ্ছেন। একটি বিষয় যদি বলে রাখতে চাই, এই যে আসনটি রয়েছে এই আসনটির বেশিরভাগ আসলে চারপাশে যে সড়ক রয়েছে সেই সড়কগুলো যথেষ্ট চওড়া হলেও ভেতরে যে গলিগুলো রয়েছে সেখানে কিন্তু অনেকটাই ঘনবসতি। সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশাগুলো রয়েছে এই রাস্তাগুলোতে যেন সাধারণ মানুষ এবং যান চলাচল যেন নির্বিঘ্ন হয় সেই বিষয়গুলো দেখা। জলাবদ্ধতা ছাড়াও এখানে একটি হাসপাতাল করার, বিশেষ করে সরকারি হাসপাতাল করার কথা বলছেন সাধারণ মানুষ এবং তারা বলছেন এখান থেকে আসলে যে কোনো সরকারি হাসপাতালে সেবা পেতে গেলে তাদের অনেক দুর্ভোগে থাকতে হয়। এছাড়া জলাবদ্ধতার সমস্যাও তারা বলছেন যে জলাবদ্ধতার কারণে, ড্রেনেজ সিস্টেমের কারণে বিভিন্ন ধরনের সমস্যায় তারা পড়েন। সেক্ষেত্রে আসলে এই যে যারা ভোট প্রার্থনা করতে এসছেন তাদেরকে আসলে মূল্যায়ন করেই শেষ পর্যন্ত সাধারণ মানুষ আগামী 30 তারিখে ভোট দিবেন সেই প্রত্যাশায় তারা প্রত্যেকেই কিন্তু চাচ্ছেন যে ভোট আসলে যে যার দলে টেনে নেওয়ার জন্য। কিন্তু সাধারণ মানুষও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ভোট আসলে তাকেই দেওয়া হবে যিনি আসলে উন্নয়নের যে প্রক্রিয়াগুলো সেগুলো আসলে ধারাবাহিকভাবে অব্যাহত রাখবেন এবং একই সাথে যে মাদক নির্মূল বা অন্যান্য যে বিশেষ করে যেসব সাধারণ মানুষের কাছে আসলে বলে যাচ্ছেন প্রার্থীরা সেই বিষয়গুলো যেন বাস্তবায়ন হয় এবং কতটুকু বাস্তবায়ন করা সম্ভব সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এগুলো কিন্তু বিবেচনায় রেখেই আগামী 30 তারিখে নির্বাচনে ভোটদানে অংশ নেবেন এখানকার হাজার হাজার মানুষ। এই ছিল আমার কাছে ঢাকা 15 আসন থেকে সর্বশেষ। এই মুহূর্তে বাসাবোতে আছেন আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব। সেখানকার যে নির্বাচনী প্রচারণা সেই বিষয়ে জানতে এখন চলে যাচ্ছি তার কাছে। হ্যাঁ সেলি, আমরা এই মুহূর্তে আছি বাসাবো এলাকায়। এখানে ঢাকা 9 আসনের আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী নৌকা প্রতীকে প্রচারণা করছেন এবং তিনি এই মুহূর্তে দক্ষিণ বাসাবোর যে প্রধান সড়ক সেখানে এলাকার যারা মানুষ রয়েছেন, যারা দোকানদার রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলছেন। আমি যদি একটু আপনাকে দেখাতে চাই সাবের হোসেন চৌধুরীতে, আপনি দেখছেন এখানকার যারা ভোটার রয়েছেন, এখানকার যারা দোকানদার, ব্যবসায়ী, বাড়িওয়ালা, ভাড়াটে তাদের সাথে কিন্তু হেঁটে হেঁটে কথা বলছেন। তাদের সাথে আগামী নির্বাচনে কিভাবে আবারও তিনি এখানে বিজয়ী হতে পারেন, কিভাবে এমপি হতে পারেন এবং তিনি বলছেন যে তিনি যদি আবারও এখানে নির্বাচিত হতে পারেন তাহলে তিনি এই এলাকার যে উন্নয়নের ধারাবাহিকতা সেটি বজায় রাখবেন।
এই মুহূর্তে আপনি দেখছেন এখানকার যে সবুজবাগ থানা আওয়ামী লীগের যে একটি এখানে নির্বাচনী অফিস রয়েছে, সেখানে তিনি এখানে ভিতরে ঢুকেছেন। তিনি কথা বলছেন এখানকার যারা ভোটার রয়েছেন, এখানকার যারা এলাকাবাসী রয়েছেন, স্থানীয় রয়েছেন সবার সঙ্গে। এবং এখানে যে বিষয়টি বারবার তিনি বলছেন যে গত 10 বছরে এই এলাকার ব্যাপক উন্নয়ন বর্তমান সরকার করেছে এবং এই যে উন্নয়নের ধারাবাহিকতা সেটি বজায় রাখবার জন্য তিনি আবারও এলাকার মানুষের সহযোগিতা চেয়েছেন। তিনি এলাকার মানুষের ভোট প্রার্থনা করছেন। আমরা দেখেছি এর আগে তিনি 4টার সময় বাসাবার একটি মসজিদে তিনি আসরের নামাজ আদায় করে সেখানে একটি সামাজিক অনুষ্ঠান যেমন জানাজা, মিলাদ মাহফিল সেগুলোতে অংশগ্রহণ করেছিলেন। সেগুলোতে অংশগ্রহণ শেষে তিনি এখন এই এলাকার কমপক্ষে আমরা ইতিমধ্যে দেখেছি 2 কিলোমিটারের বেশি এলাকা তিনি হেঁটে হেঁটে সাধারণ মানুষের কাছে গিয়ে ভোটের কথা বলছেন। আগামী নির্বাচনে আবারও যাতে এখানকার মানুষ বর্তমান সরকারের ধারাবাহিকতা বজায় রাখে তার জন্য তিনি প্রার্থনা করছেন, ভোট প্রার্থনা করছেন। এবং তিনি বলছেন যে যদি আবারও তিনি এখানে নির্বাচিত হতে পারেন তাহলে এই এলাকার কিছু সমস্যার কথা বলছেন, যে এই এলাকায় এখনও গ্যাসের সমস্যা রয়েছে, পানির সমস্যা রয়েছে। তিনি বলছেন যে বেশিরভাগ সমস্যার সমাধান করা হয়েছে গত 10 বছরে, সেগুলো তিনি আগামীতে যদি আবার নির্বাচিত হতে পারেন তাহলে তিনি সেই সমস্যাগুলো অতি দ্রুত সমাধান করে ফেলবেন। সে বিষয়ে কিন্তু তিনি বারবার এখানকার মানুষকে আশ্বস্ত করছেন এবং তিনি সেই প্রতিশ্রুতি দিচ্ছেন। তো এই প্রচারণা চলবে আজ রাত 9টা পর্যন্ত। কিছুক্ষণ পর তিনি নন্দীপুর এলাকা যাবেন, সেখানেও সেখানকার মানুষের সঙ্গে তিনি গণসংযোগ করবেন। তো মোটামুটি আমার কাছে বাসাব এলাকা থেকে আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরীর যে প্রচারণা তারাই ছিল সবশেষ খবর। রাব্বি, প্রার্থীদের নির্বাচনী প্রচারণার খবর বাসাবো থেকে জানাচ্ছিলেন মাহমুদ রাকিব। এর আগে সাভার থেকে যুক্ত হয়েছিলেন এহসানুল হক শাওন এবং মিরপুর থেকে সেলিয়া সুলতানা। আওয়ামী লীগ ও মহাজোটের মতো বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরাও নির্বাচনী প্রচারণায় চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ধানের শীষে ভোট। তবে পুলিশি হয়রানি ও প্রচারে বাধার অভিযোগ করেন তারা। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ষষ্ঠ দিনের মতো জমজমাট একাদশ জাতীয় নির্বাচনের প্রচারণা। ভোটারদের মন জয় করতে দেশের প্রতিটি পাড়া মহল্লায় গণসংযোগে ব্যস্ত বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা। শনিবার সকালে রাজধানীর ডেমরা ও সারুলিয়া এলাকায় প্রচারণা চালান ঢাকা 5 আসনে বিএনপির প্রার্থী নবিউল্লাহ নবী। বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে তিনি ধানের শীষে ভোট চান। নির্বাচনকে একটা চ্যালেঞ্জ হিসাবে আমরা গ্রহণ করেছি। আমরা ইনশাল্লাহ এই ঢাকা 5 আসনের মানুষ জনগণ আমাকে ভোট দিবে এবং জয়যুক্ত করবে। প্রচারণার সময় হামলার অভিযোগ তুলে রাজধানীর সবুজবাগে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন ঢাকা 8 আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। বিএনপি ও ঐক্যফ্রন্ট প্রার্থীদের বিরুদ্ধে মামলা ও ভয়ভীতি দেখিয়ে সরকার নির্বাচনে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি। একদিকে আওয়ামী পেটোয়া বাহিনীর অত্যাচার, একদিকে পুলিশি অত্যাচার। সরকারকে জানতে চাই কি করলে আপনারা খুশি হন, এই কথাটা দয়া করে প্রকাশ্যে ঘোষণা দেন। খুলনায় নগরীর ফেরিঘাট, শেখপাড়া, পাওয়ার হাউস মোড় সহ বিভিন্ন এলাকায় মিছিল ও গণসংযোগ করেন খুলনা 2 আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। বরিশালে ধানের শীষের প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার। নির্বাচন কমিশনের কাছে কোনো ক্ষমতা আছে বলে আমার মনে হয় না, যে যার জন্য এখনো গ্রেপ্তার হচ্ছে। রাজশাহী 2 আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু নগরীর নিউ মার্কেট এলাকায় প্রচারণায় অংশ নেন। গোদাগাড়ী উপজেলার কাকনহাট, শেরপাড়া ও তিলাহারি এলাকায় পথসভা করেন রাজশাহী 1 আসনের প্রার্থী ব্যারিস্টার আমিনুল হক। চট্টগ্রামের চকবাজার এলাকায় বিএনপি প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের পক্ষে গণসংযোগ করেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসির উদ্দিন। আপনারা সবাই ভোট কেন্দ্রে সকালে সকালে যাবেন, পাহারা দেবেন। কেউ যদি ভোটের বাক্সে হাত দিতে চায় তাকে সমুচিত প্রতিহত করতে হবে। এছাড়া দিনাজপুর 5 আসনে এজেডএম রেজওয়ানুল হক, নরসিংদী 1 আসনে খায়রুল কবির খোকনের পক্ষে তার স্ত্রী শিরিন সুলতানা, ভোলায় হাফিজ উদ্দিন আহমেদ ও সিলেট 6 আসনে ফয়সল আহমেদ চৌধুরী সহ দেশের প্রতিটি নির্বাচনী এলাকায় ধানের শীষের প্রচারণা চালান 20 দলীয় জোট ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকারি দল দমন পীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। অভিযোগ অস্বীকার করে সারা দেশে নৌকার গণজোয়ার দেখে ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতারা বেসামাল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। আলাদা অনুষ্ঠানে বক্তব্য রাখেন 2 দলের নেতারা।
নির্বাচনকে সামনে রেখে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। প্রচারণার পাশাপাশি দেশের প্রধান দুটি দলের নেতাদের মধ্যে চলছে বাকযুদ্ধ। দেশবিরোধী ষড়যন্ত্রে সকালে ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে মিথ্যাচার ও গুজব রটানো বাদ দিতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। অপপ্রচার, মিথ্যাচার ও তির্যক বক্তব্যের মাধ্যমে বিএনপি রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত রাখার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করছে। অপপ্রচার ও মিথ্যাচার ছেড়ে আসুন, একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সহায়তা করি। ফেনীর দাগনভূঞার 0 পয়েন্টে সড়ক প্রশস্ত করার কাজ পরিদর্শন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেন ডক্টর কামাল হোসেন তার কথার মধ্য দিয়ে পাকিস্তানি সম্পৃক্ততা প্রমাণ করেছেন। পুরনো পাকিস্তানি ভাষাই তো ব্যবহার করছেন। তিনি যে তার স্বরূপ ঢাকতে পারেননি খামোশ বলার মধ্য দিয়ে, তো এটা তো গতকাল তিনি জাতির সামনে এত নীতি নৈতিকতার কথা যিনি বলেন, নষ্ট রাজনীতির বিরুদ্ধে বলেন, গতকাল তিনি প্রমাণ করলেন তিনি বাংলাদেশে নষ্ট রাজনীতির প্রবক্তা। অন্যদিকে সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন ডক্টর কামালের বিরুদ্ধে সরকারের নির্দেশেই মামলা করা হয়েছে। ডক্টর কামাল হোসেনের নামে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। দেশের সংবিধান প্রণেতাকে মামলার মাধ্যমে যে অপমান করা হলো সেটি সারা জাতিরই অপমান। ডক্টর কামাল হোসেনের বিরুদ্ধে মামলা তো সরকারের নির্দেশেই, তো এসটি ইমামের বিরুদ্ধে মামলা হলো না কেন? বগুড়া সদরের 11টি ইউনিয়নে পথসভায় যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এ সময় মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, নির্বাচনে সরকারি সংস্থাগুলো আওয়ামী লীগের হয়ে কাজ করছে। সরকারি সংস্থাগুলো নিরপেক্ষভাবে কাজ করছে না, তারা বর্তমান সরকারের গুণকীর্তন গাওয়া, বর্তমান সরকারকে ভোট দেওয়ার ব্যাপারে সরাসরি কথা বলছেন, যা আমাদের গণতান্ত্রিক রীতিনীতির সম্পূর্ণ বিরোধী। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ। তারা বলেছিলেন ঐক্যফ্রন্টের গণজোয়ার দেখে সরকার ভয় পেয়েছে দাবি করে জোটের অন্যতম নেতা জেএসডির সভাপতি আসম আব্দুর রব বলেন, নির্বাচন থেকে বের হয়ে যাওয়ার পথ খুঁজছে আওয়ামী লীগ। টঙ্গী কলেজ গেট এলাকায় জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। এতে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান নির্বাচনের দিন পর্যন্ত নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান। জনসভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ও বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। পথসভা শেষে মাওনা চৌরাস্তায় আরও একটি সভায় যোগ দেবেন নেতারা। এরপর ত্রিশাল বাজার, ময়মনসিংহের কৃষ্ণচূড়া চত্বর, ফুলপুর বাস স্ট্যান্ড, নকলা পাইলট স্কুল মাঠ ও শেরপুর পৌর পার্কে জনসভা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। এই নির্বাচন দেশ থেকে দুঃশাসনের অবসান ঘটানোর নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির নির্বাচন। এত চুরি, এত অনাচার, এত দুর্নীতি, এত গুম, এত খুন তারা করেছে যে তারা ভয় পায় ক্ষমতা ছাড়তে। রায়দি মামলা, আর্জুলি মামলা, হামলা, গ্রেপ্তার বন্ধ যদি না করেন, জনগণের ধৈর্যের সীমা যদি ভেঙে যায়, তারপর যদি কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে তার দায়িত্ব নিতে হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে দেখা করতে চান জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। 17 ডিসেম্বর সময় চেয়ে বিএনপির প্যাডে বঙ্গভবনে চিঠি দেওয়া হয়েছে। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন ঐক্যফ্রন্টের 10 সদস্য। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইবেন তারা। এছাড়াও নির্বাচন ঘিরে সারা দেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও হয়রানির অভিযোগ জানিয়ে রাষ্ট্রপতির কাছে প্রতিকার চাওয়া হবে বলেও জানা গেছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে জামায়াত নিয়ে প্রশ্নে খেপে যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। শনিবার এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেন তিনি। বিবৃতিতে বলা হয়, জাতীয় ঐক্যফ্রন্টে জামায়াতের অবস্থান প্রসঙ্গে বারবার প্রশ্ন করা হলে তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এভাবে মন্তব্য করেন। এতে কেউ আহত বা বিব্রত হলে তিনি দুঃখিত।
নির্বাচনের দিন ভোট কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা গেলেও ভোট কক্ষ থেকে করা যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। তবে কক্ষের ছবি নিতে বাধা নেই। সিইসি জানান, জরুরি প্রয়োজনে ম্যাজিস্ট্রেটের সহায়তায় সেনাবাহিনী চাইলে কাউকে গ্রেফতার করতে পারবে। বুথ মানে হলো যেখানে ভোট পরিচালনা হয়, ঘরের মধ্যে, বাইরে না, বারান্দায়ও না, ঘরের মধ্যে যেখানে প্রিজাইডিং অফিসার বসে, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার বসে, পুলিং অফিসার বসে এবং যেখানে পুলিং এজেন্ট বসে, এইটা কক্ষ থাকে না, তার মধ্যে লাইভ করা যাবে না। ওইটার মধ্যে ওখান থেকে বার হয়ে বারান্দায় এসে লাইভ করা যাবে। আমি তো মনে করি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়েছে, কারণ প্রার্থীরা তাদের প্রচারণা চালাতে পারে। প্রার্থীদের তারা তাদের নিজস্ব কাজ যেখানে যেখানে তারা প্রচারণার দরকার সেখানে তাদের কোনো বাধা নেই। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার প্রণয়নের কাজ করছে রাজনৈতিক দলগুলো। ভোটারদের প্রত্যাশা ইশতেহারে উঠে আসবে তাদের দাবি দেওয়া। আজ থাকছে কিশোরগঞ্জের সাধারণ মানুষের প্রত্যাশার কথা। আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জে গুরুত্ব পাবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রতিশ্রুতি। জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, হাওরের মাছ ও শস্য সংরক্ষণে হিমাগার নির্মাণ, রেল যোগাযোগ খাতের আধুনিকায়ন চাইছেন ভোটাররা। এছাড়া নদ নদীর নাব্য ফেরানো এবং মাদক বিরোধের অঙ্গীকারও গুরুত্ব পাবে সমানভাবে। সময় সংবাদে আরও থাকছে।